আজকের এই মুভির গল্পটি আপনাদেরকে ভেতর থেকে কাঁদাবে, কারণ আজকের এই গল্পে আমরা এমন একটি অসহায় গরিব ছেলেকে দেখব যেখানে নিজের ভালোবাসার জন্য এক পর্যায়ে নিজের আপনজনকে হারিয়ে ফেলে এবং যেই লোক তার কাছ থেকে তার আপনজনকে ছিনিয়ে নিয়েছে তাকে মারার জন্য সে উঠে পড়ে লাগে। কে সেই আপনজন এবং ছেলেটি শেষমেশ নিজের ভালোবাসার মানুষটিকে আপন করতে পারে কিনা এই নিয়ে আজকের এই মুভি এক্সপ্লেনেশন। আশা করছি আপনাদের সবার আজকের এই মুভিটি অনেক ভালো লাগবে এবং মুভিটি শুরু করার আগে অবশ্যই বলবো আমাদের এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। মুভির শুরুতেই আমাদেরকে একটি গ্রাম দেখানো হয়, যে গ্রামে এখন পর্যন্ত উঁচু জাতি এবং নিচু জাতির মধ্যে ভেদাভেদ করা হয়। এখানে আমাদেরকে একটি পরিবারকে দেখানো হয় যেখানে যমজ ভাই বোন থাকে। এখানে ভাইয়ের নাম হচ্ছে মালি এবং বোনের নাম পদ্মা। মালি আসলে একটি ম্যারেজ ব্যান্ডে ব্যান্ড বাজানোর কাজ করে, আর পদ্মা একটি স্কুলের টিচার এবং তাদের বাবা একটি সেলুনে কাজ করে। মালিয়ের একটি বেস্ট ফ্রেন্ড আছে যার নাম কার্তিক, যে কিনা মালিয়ের সাথে একই ম্যারেজ ব্যান্ডে কাজ করে। এছাড়াও সে মালিয়ের বোন পদ্মাকে পছন্দ করে। একদিন মালি একটি বিয়েতে ব্যান্ড বাজাচ্ছিল, তবে ঠিক সেই সময় সেখানে একটি মেয়ে চলে আসে। মালি আসলে ছোটবেলা থেকেই এই মেয়েটিকে ভালোবাসে। এই মেয়েটির নাম হচ্ছে শালিনী। এই গ্রামে একজন ধনী এবং পাওয়ারফুল লোকও থাকে যার নাম কেশব। সে নিজের শক্তি এবং বলের ব্যবহার করে এই গ্রামের বেশিরভাগ জমি নিজের করে নিয়েছে এবং সেই জমি গ্রামের লোকেদেরকে বেশি সুদে ধার দিয়ে তাদের থেকে অনেক পরিমাণে টাকা নিয়ে থাকে সে। শালিনী আসলে এই কেশবেরই বোন। কেশব মালিয়ের বাবাকেও অনেক লোন দিয়েছে। এছাড়াও সে এই গ্রামের মধ্যে কাউকে সম্মান করে না, নিজের ইচ্ছামতো সবকিছু সে করে বেড়ায়। এই গ্রামে কিছু খারাপ ছেলেরা আছে যারা কিনা মালিয়ার বোনের নামে খারাপ খারাপ কথা স্কুলের দেয়ালে লিখে রাখে। তবে মালিয়ার বন্ধু কার্তিক প্রতিদিন সেই দেয়ালে পেইন্ট করে সেই সব লেখাগুলো মুছতে থাকে, কারণ সে তো মালিয়ার বোনকে পছন্দ করে। একদিন মালিয়ার বোন গোসল করছিল। আসলে এই পাতা দিয়ে তৈরি জায়গাতেই তাকে গোসল করতে হয়, কারণ তাদের পাকা বাথরুম করার সামর্থ্য নেই। তবে ঠিক সেই সময় একটি ছেলে সেখানে এসে তাকে গোসল করা অবস্থায় দেখতে থাকে। যে বিষয়টি যখন পদ্মা দেখতে পায় তখন সে রেগে গিয়ে সেই ছেলেটির গায়ে গরম পানি ছুঁড়ে মারে আর তাকে সেখান থেকে ভাগিয়ে দেয়। এবং সেই সময় সে নিজের মায়ের উপর চিল্লিয়ে বলে, এতদিন ধরে বলছি একটি বাথরুম বানিয়ে নাও, কিন্তু আমার কথা এই ঘরের কেউই শোনে না। আসা যাওয়ার লোকেরা তোমার মেয়েকে গোসল করতে দেখে, কিন্তু তোমাদের এতে কিছুই আসে যাচ্ছে না। এখানে সে এই বিষয়ে নিজের মাকে আরো অনেক কথা শোনাতে থাকে। অন্যদিকে মালি যে ব্যান্ডে কাজ করে সেই ব্যান্ডের মালিক কেশবের কাছে কিছু টাকা ধার চাওয়ার জন্য আসে। তবে কেশব এখানে তাকে গালি দিয়ে বলে, আগের 3 লাখ টাকা তো এখন পর্যন্ত আমাকে ফেরত দিতে পারোনি, এখন আবার 50,000 টাকা চাওয়ার জন্য চলে এসেছো। অবশ্য এখানে রাগারাগি করার পরও সে তাকে 50,000 টাকা দিয়ে দেয়, তবে 10% সুদে। এরপর দৃশ্যে আমরা দেখতে পাই মালিয়ের বাবা মালিকে কেশবের বাড়িতে গিয়ে তার ছোট ছেলের চুল কেটে আসতে বলে। যেই কথায় মালি এখানে খুশি হয়ে সেই বাড়িতে পৌঁছে যায়, কারণ এই বাহানায় সে শালিনীকেও দেখতে পারবে। সেখানে যাওয়ার পর সে কেশবের ছেলে চুল কাটার সময় শালিনীকেও দেখতে থাকে, আর এখানে শালিনীকে দেখে এটা মনে হচ্ছিল যে সেও হয়তো মালিকে পছন্দ করে। সেদিন রাতে মালি ও তার পরিবার যখন খোলা আকাশের নিচে ঘুমিয়েছিল তখন মালি তার বোনকে জিজ্ঞেস করে, তুমি নিজের জন্য কেমন ছেলে চাও? তবে এই কথার উত্তর তার বোন দেয় না, বরং সে জিজ্ঞেস করে, তোমার কেমন মেয়ে পছন্দ ভাইয়া? মালি তখন তার পছন্দের কথা বলতে থাকে। আর এখানে এইসব কথার মধ্যেই এক পর্যায়ে তারা পদ্মা ক্লাসের রুমের মধ্যে স্টুডেন্টকে পড়াচ্ছিল। তবে কেশবের লোকেরা ক্লাসরুমের ভেতরে সিমেন্টের বস্তাগুলো রেখে দিয়েছিল, যে কারণে ক্লাসের মধ্যকার স্টুডেন্টদের পড়তে অনেক অসুবিধা হচ্ছিল। যে বিষয়টির কারণে পদ্মা এখানে রেগে গিয়ে সেই সকল বস্তাগুলোকে বাইরে রেখে দেয়। যে বিষয়টি দেখে কেশবের এখানে অনেক রাগ হয়, কিন্তু সে এখানে কিছুই বলতে পারে না, কারণ পদ্মায়ের উপর তার খারাপ নজর রয়েছে। কেশবের অবশ্য একটি ছোট ভাইও আছে যার নাম রাম, যেখানে গ্রামের মধ্যে গিয়ে কেশবের দেওয়া ঋণের সুদের টাকা গ্রামের লোকেদের থেকে নিয়ে থাকে। রাম এক পর্যায়ে কার্তিকের সাথে সুদের টাকার জন্য অনেক ঝগড়া করতে শুরু করে, কিন্তু সেই মুহূর্তে মালি তাকে সেখানে থামিয়ে দেয় এবং সেখানে তার বন্ধু কার্তিককে নিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু রাম এখানে এটার পরেও চুপ থাকে না, সে এখানে কার্তিকের পরিবারকে গালি দিতে শুরু করে। যে বিষয়টির কারণে কার্তিক এখানে এক পর্যায়ে অনেক বেশি রেগে যায় এবং তাই সে সেই মুহূর্তে রামের সাথে লড়াই করতে শুরু করে। এছাড়াও মালিও এখানে রেগে গিয়ে তাকে অনেক বেশি মারধর করে। এখানে এই ঘটনাটি এক পর্যায়ে রাম নিজের ভাই কেশবকে জানিয়ে দেয়। যে বিষয়টি শোনার পর কেশব এখানে তার ছোট ভাইয়ের উপরে অনেক বেশি রেগে যায় আর বলতে থাকে, তোমাকে আমি সুদের টাকা নেওয়ার জন্য পাঠিয়েছিলাম, কিন্তু তুমি সেখানে গিয়ে ঝগড়া করে এসেছো। এরপর থেকে যদি তুমি অকারণে মারামারি করো তাহলে আমি নিজেই তোমাকে মারবো। আসলে কেশব এখানে এইসব কিছু বলার কারণ সে মালিয়ার বোনকে পছন্দ করে, এই কারণেই সে মালিয়ার সাথে কোনো প্রকার কোনো ঝামেলা করতে চায় না।
এরপর দৃশ্যে আমরা দেখতে পাই মালি একটি জায়গায় ব্যান্ড বাজাচ্ছে এবং ঠিক সেই সময় সেখানে শালিনীও চলে আসে। এখানে শালিনীর এক বান্ধবী তাকে বলে মালি তোমাকে পছন্দ করে। যে বিষয়টির সত্যতা জানার জন্য শালিনী একটি লাভ লেটার লেখে এবং সেই লেটারটি নিয়ে মালির কাছে চলে যায়। যে বিষয়টি দেখে মালি এখানে অনেক বেশি খুশি হয়ে যায়। তবে সেই সময় যখন সে এখানে এই লেটারটি পড়তে শুরু করে তখন সে দেখতে পায় এই লেটারের মধ্যে মিনা নামের একটি মেয়ের নাম লেখা। যে বিষয়টি দেখে সে মনে করে মিনা তাকে এই চিঠিটা পাঠিয়েছে। যে বিষয়টি দেখে সে এখানে চিন্তায় পড়ে যায়। সে ভাবতে থাকে মিনা আবার আমাদের মাঝখানে কোথা থেকে এলো। এই কারণে সে এর পরের দিন এই লেটারটি মিনার কাছে ফেরত দিয়ে আসে আর তাকে বলে আমি তোমাকে নয় বরং শালিনীকে ভালোবাসি। এই কথা বলেই সে শালিনীর জন্য একটি চিঠি তার হাতে দিয়ে দেয়। যে লেটারের মধ্যে লেখা ছিল যদি তুমি আমাকে ভালোবাসো তাহলে আগামীকাল 12টায় পাবলিক টেলিফোন নাম্বারে আমাকে কল দিও। আমি তাতে বুঝতে পেরে যাব যে তুমিও আমাকে ভালোবাসো। এর পরের দিন আমরা দেখতে পাই মালি নিজের বাবার দোকানের সামনে দাঁড়িয়ে আছে। আসলে তার দোকানের সামনেই পাবলিক টেলিফোন রাখা আছে। সে এখানে শালিনীর ফোনের অপেক্ষা করতে থাকে। তবে ঠিক সেই মুহূর্তে সেখানে কেশব চলে আসে। মালিয়ার বাবা যখন তার চুল কাটতে থাকে সেই মুহূর্তে সে তাকে বলে তোমার ছেলেকে বলো সে যেন আমার চুলটা আজকে কেটে দেয়। আসলে কেশব এখানে এখন পর্যন্ত মালিয়ার উপরে রেগে আছে, কারণ মালি তার ছোট ভাইকে সেদিন মেরেছিল। এখানে সে সরাসরি তো মালিকে কিছুই বলতে পারছিল না। এই কারণে সে এখানে মালিয়ার উপর অধিকার জমাতে শুরু করে। সে বলতে থাকে যে আমার চুলের সাথে সাথে আমার নাক এবং কানের চুলটাও পরিষ্কার করে দাও। মালি অবশ্য এখানে এমনটা করতে চাচ্ছিল না, কিন্তু সে না চাইতেও তাকে এমনটা করতে হচ্ছিল। এখানে এইসব কিছু করার পর কেশব মালিকে 30 টাকা ধরিয়ে দেয় এবং এখান থেকে যাওয়ার সময় সে তাকে বলে তোমার এত বড় সাহস যে তুমি আমার ছোট ভাইকে মেরেছ, এটার জন্য আমি তোমাকে দেখে নিব। এই কথা বলেই সে সেখান থেকে চলে যায়। তবে এখানে এই সময়ের মধ্যে শালিনী এই পাবলিক টেলিফোনে অনেকবার ফোন করেছে, কিন্তু মালি কেশবের সাথে ব্যস্ত থাকার কারণে সেই ফোনটি সেই সময় রিসিভ করতে পারেনি। তবে কেশব এখান থেকে চলে যাওয়ার পরপরই মালি শালিনীর কলটি রিসিভ করে। সেই মুহূর্তে শালিনী তাকে বলে আমি তোমাকে পছন্দ করি, কিন্তু আমার পরিবারের লোকেরা আমাদের এই সম্পর্ক মেনে নেবে না। যে কথা শুনে মালি বলে সেটা ভবিষ্যতে সামলানো যাবে, তবে আগে তোমার ভেতরের ভয়টা তুমি শেষ করে ফেলো। সে এখানে আরো বলে এরপর থেকে আমরা ফোনে নয় বরং সামনাসামনি কথা বলবো। মালি এখানে আরো বলে কালকে আমার বাবা দুপুরবেলায় দোকান খুলবে, তাই সকালবেলা এখানে কেউই থাকবে না, তাই সকালবেলা তুমি দোকানে চলে এসো। যে কথায় শালিনী রাজি হয়ে যায়। এরপর দিন সকালে মালি সকাল সকাল দোকান খুলে ফেলে এবং তার বন্ধু কার্তিককেও ওয়াচম্যান বানিয়ে দরজার সামনে দাঁড় করিয়ে রাখে, যাতে করে কেউ যদি এই রাস্তা দিয়ে আসতে থাকে তাহলে যেন তাকে জানিয়ে দেয়। এর কিছুক্ষণ পরেই সেখানে শালিনী চলে আসে এবং সেই মুহূর্তে দোকানের ভেতরে বসে তারা দুজন কথা বলতে শুরু করে এবং এখানে তারা একে অপরকে নিজেদের ফিলিংসের ব্যাপারে সবকিছু খুলে বলে এবং এরপর থেকে তারা প্রতিনিয়ত এভাবেই দেখা করতে শুরু করে এবং এই সময়ের মধ্যেই তাদের দুজনের সম্পর্ক ধীরে ধীরে আরো ভালো হতে শুরু করে। এছাড়াও তারা দুজন প্রায় সময় কলের মধ্যে কথা বলতে শুরু করে। তবে একদিন হঠাৎ যখন মালি শালিনীকে কল করে তখন শালিনী আর ভাই কেশব ফোনটি রিসিভ করে ফেলে। যে বিষয়টি বোঝার পরপরই মালি এখানে অনেকটা ঘাবড়ে যায়, তাই সে তখনই কলটি কেটে দেয়। তবে কেশব এখানে কলে কে ছিল সেটা বুঝতে পারে না। তাই এরপর থেকে মালি এবং শালিনী প্রতিনিয়ত দোকানের মধ্যে দেখা করতে শুরু করে এবং এখানে তারা একে অপরের সাথে অনেকটা রোম্যান্সও করতে শুরু করে। এছাড়াও এক পর্যায়ে শালিনী মালিয়ার জন্য একটি গ্রিটিং কার্ড কিনে রাখে, যাতে করে এই কার্ডটি সে মালিকে গিফট করতে পারে। তবে এক পর্যায়ে তার বড় ভাই কেশব সেই কার্ডটি দেখতে পেয়ে যায়, কিন্তু কেশব আসলে ইংলিশ পড়তে পারে না, যে কারণে সেইখানে এই কার্ডটি দেখে বুঝতে পারে না যে এর মধ্যে কি লেখা আছে এবং এই কার্ডটি কে কাকে দিয়েছে। এই কারণে সে এই কার্ডটি আবারও জায়গা মতো রেখে দেয়। এভাবেই দেখতে দেখতে একদিন মালিয়ার বার্থডে চলে আসে, অর্থাৎ আজকের দিনে তার বোনেরও বার্থডে, কারণ তারা দুজন যমজ। এখানে জন্মদিনের দিন মালি তার বোনকে 1000 টাকার একটি শাড়ি কিনে দেয়, যে টাকাগুলো সে এতগুলো সময় ধরে একটু একটু করে জমিয়েছিল। সেই মুহূর্তে তার বোনও তাকে একটি শার্ট গিফট করে। এছাড়াও সেই দিন মিনা মালিকে একটি কার্ড দেয় এবং তাকে বলে এই কার্ডটি শালিনী তোমার বার্থডে উপলক্ষে তোমার জন্য পাঠিয়েছে। যে বিষয়টি দেখে মালিও এখানে অনেক বেশি খুশি হয়ে যায়। এছাড়াও বার্থডে উপলক্ষে সে নিজের ব্যান্ডের লোকেদেরকে মিষ্টি খাওয়াতে থাকে। তবে ঠিক সেই মুহূর্তে কেশব নিজের সুদের টাকা বসুল করার জন্য সেখানে চলে আসে। সেই মুহূর্তে মালিক কেশবকেও মিষ্টি খেতে দেয়, কিন্তু এখানে সে এই মিষ্টিটি নেয় না আর বলে তোমার হাতের থেকে কিছু নেওয়া আমার জন্য বিষের সমান। তবে সেই মুহূর্তে কেশব এখানে মালিয়ের হাতে সেই কার্ডটি দেখতে পায়, যেটি সে তার বোন শালিনীর রুমের মধ্যে দেখতে পেয়েছিল।
যে বিষয়টি দেখে তার এখানে অনেকটা সন্দেহ হয়। ঠিক সেই মুহূর্তে মালিয়ার মোবাইলে বারবার কেউ একজন কল করছিল, যে বিষয়টি দেখে কেশবের এখানে আরো বেশি সন্দেহ হতে থাকে। তাই সেই মুহূর্তে সে সাথে সাথেই নিজের বাড়িতে চলে আসে এবং নিজের বোনের রুমে গিয়ে সেই কার্ডটি খুঁজতে শুরু করে। কিন্তু অনেক খোঁজার পরও সেখানে সে সেই কার্ডটি খুঁজে পায় না, যেটি দেখে তার সন্দেহ আরও শক্ত হয়ে যায়। এছাড়াও সেই মুহূর্তে সে তাদের বাড়ির ল্যান্ডলাইনে আসা কলের নাম্বারে কল করে এবং সেই নাম্বারটি সেই মুহূর্তে মালি রিসিভ করে। এবং এই বিষয়টির মাধ্যমে কেশব এখানে বুঝতে পেরে যায় যে শালিনী মালিয়ার সাথে সম্পর্কে জড়িয়েছে। অন্যদিকে পদ্মা তার স্টুডেন্টদেরকে বার্থডে উপলক্ষে মিষ্টি দান করছিল। তবে ঠিক সেই সময় কেশবের ছোট ভাই রাম সেখানে চলে আসে আর তার উপর চিল্লাচিল্লি করতে শুরু করে আর বলতে থাকে, আমাদের কাছে সিমেন্টের বস্তাগুলো রাখার জায়গা ছিল না, যে কারণে আমরা সেগুলোকে ক্লাসরুমের মধ্যে রেখেছিলাম, কিন্তু তুমি সেই বস্তাগুলোকে বাইরে বের করে দিয়েছো। গতরাতে বৃষ্টির কারণে সেই সকল বস্তাগুলো ভিজে গেছে, যার কারণে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে গেছে এবং এখানে সে ক্ষতিপূরণ তোমাকেই দিতে হবে। সেই কথা শুনে পদ্মা এখানে অনেক বেশি রেগে যায় এবং রেগে গিয়ে সেই মুহূর্তে সে তাকে একটি থাপ্পড় মেরে দেয় আর বলে, এটা তোমার বাপের জায়গা নয় যে তুমি নিজের সিমেন্ট এখানে রাখবে, এটা একটি সরকারি স্কুল, এরপর থেকে কখনোই আমার সাথে এমন বেয়াদবি করলে তোমার খবর আছে। তাই এখানে পদ্মায়ের হাতে মার খেয়ে রাম আবারও নিজের ভাইয়ের কাছে গিয়ে তার বিচার দিতে শুরু করে। সে বলে, সেই দিন মালি আমাকে রাস্তার মধ্যে মেরেছিল আর আজকে তার বোন আমাকে সবার সামনে থাপ্পড় মেরেছে। যেই কথা শুনে কেশব এখানে আরো বেশি রেগে যায়, কারণ সে মালি এবং তার বোনের সম্পর্কের ব্যাপারে জানতে পেরে গেছে এবং বর্তমানে মালি আর বোনের কথা শুনে তার রাগটা আরো অনেক বেশি রেগে যায়। তাই সে এখানে একটি ভয়াবহ প্ল্যানিং করে বসে। সেই দিন রাতের বেলা মালি শালিনীর সাথে দেখা করার জন্য চলে যায়। তবে এরই মধ্যে কেশবের লোক এসে পদ্মাকে বলে, আজকে রাতেও হয়তো বৃষ্টি পড়বে, শুধুমাত্র আজকে রাতে তুমি সিমেন্টের বস্তাগুলো সেই ক্লাসরুমের মধ্যে রাখতে দাও, কালকে আমরা সেগুলোকে বের করে নেব। যেই কথা বলে সে পদ্মায়ের কাছে ক্লাসরুমের চাবি চাইতে থাকে। তবে পদ্মা এখানে এই কথায় কোনোভাবেই রাজি হচ্ছিল না। তবে সেই লোকটি এখানে তাকে অনেক বেশি বেশি রিকোয়েস্ট করতে শুরু করে, যেই কারণে পদ্মা এক পর্যায়ে রাজি হয়ে যায় এবং ক্লাসরুমের চাবি তাকে দিয়ে দেয়। তবে সেই মুহূর্তে সেই লোকটি বলে, কেশব স্যার স্কুলের ওখানে বসে আছে, যদি তুমি নিজের হাতে তাকে চাবিটি দিতে তাহলে সে অনেকটা খুশি হতো। পদ্মা এখানে প্রথমে তো যেতে চাচ্ছিল না, কিন্তু এক পর্যায়ে আর কোনো উপায় না দেখে সে নিজের সাইকেলে করে স্কুল পর্যন্ত পৌঁছে যায়। কিন্তু সেখানে যাওয়ার পর সে দেখতে পায় ক্লাসরুমের মধ্যে তালা লাগানো থাকার পরও কেশব আগে থেকে ক্লাসরুমের মধ্যে বসেছিল, এমনকি ক্লাসের বাইরে থাকা সব সিমেন্টের বস্তাগুলো রুমের মধ্যে রাখা আছে। যে বিষয়টি থেকে শালিনী এখানে অনেক বেশি রেগে গিয়ে তার উপর চিল্লিয়ে বলে, এটা বাচ্চাদের স্কুল, তোমার গোডাউন না। যে কথা শুনে কেশব এখানে অনেক বেশি রেগে যায় এবং রেগে গিয়ে সে সেই মুহূর্তে পদ্মাকে এখানে মারতে শুরু করে এবং তাকে অনেক মারার পর এক পর্যায়ে সে পদ্মায়ের শাড়িতে আগুন লাগিয়ে দেয় এবং সেই মুহূর্তে কেশব বলে, এখন তুমি এখানেই মারা যাবে আর তোমার মৃত্যুর পর তোমাদের মতো ছোট লোকেরা বুঝতে পারবে যে তাদের আসল জায়গা কোন জায়গায়। এইসব কিছু বলেই কেশব এখান থেকে চলে যায়। পদ্মায়ের গায়ে সেই মুহূর্তে কোনো কাপড় ছিল না, কারণ তার গায়ের শাড়িটি পুরোপুরিভাবে জ্বলে গিয়েছিল। তাই সেই মুহূর্তে সে রুমের একটি কোনায় বসে কান্না করতে থাকে। তবে ঠিক সেই মুহূর্তে স্কুলের বাইরের রাস্তা দিয়ে কার্তিক যাচ্ছিল এবং সে তখন দেখতে পায় কেউ একজন স্কুলের দেয়ালে আবারও পদ্মায়ের নামে খারাপ খারাপ লিখে রেখেছে এবং পদ্মায়ের উলঙ্গ ছবি সেখানে এঁকে রেখেছে। তবে সেই মুহূর্তে কার্তিক পেইন্টের মাধ্যমে পদ্মায় সেই ড্রয়িংয়ে একটি শাড়ি পরিয়ে দেয় আর সেখানে বসে এই পেইন্টিংটি দেখতে থাকে, কারণ সে তো আসলে পদ্মাকে মনে মনে ভালোবাসে। ঠিক সেই মুহূর্তে পদ্মা সেখানকার একটি জানলা দিয়ে বাইরের দিকে তাকায় এবং সেই মুহূর্তে কার্তিক যখন পদ্মায়ের এই অবস্থা দেখতে পায় সেখানে অনেক বেশি ঘাবড়ে যায় এবং সেই মুহূর্তে সে নিজের জামাটি খুলে পদ্মায়ের শরীরটি ঢেকে দেয়, যার পর কার্তিক তাকে তার সাথে করেই বাড়িতে নিয়ে আসে। বাড়িতে আসার পর পদ্মা কাউকে কিছু বলার মতো অবস্থায় ছিল না, তাই সেই মুহূর্তে সে চুপচাপ ঘরের একটি কোণার মধ্যে বসে পড়ে। ঠিক সেই মুহূর্তে মালি যখন বাড়িতে ফিরে আসে তখন কার্তিক তাকে তার বোনের ব্যাপারে সবকিছু খুলে বলে, যে স্কুলের ওখানে তার বোনের সাথে কি কি হয়েছে। যেই কথা শুনে মালি এখানে অনেক বেশি রেগে যায় এবং রেগে গিয়ে সে একটি চাকু নিয়ে কেশবকে মারার জন্য বেরিয়ে পড়ে। তবে রাস্তার মধ্যে কেশবের লোকেরা তাকে ধরে ফেলে এবং সেই মুহূর্তে কেশব সেখানে এসে মালিকে অনেক মারধর করে এবং এখানে সে মালিকে অনেক অপমানও করে এবং কেশব এখানে মালিয়ের অপমান হিসেবে মালিয়ের মাথার সব চুল ফেলে দেয় এবং এইসব কিছু করার পর কেশব সেখান থেকে চলে যায়। এরপরের দিন পুরো গ্রামে এই বিষয়টি ছড়িয়ে পড়ে, যে কারণে পুরো গ্রামের লোকেরা তাদের পরিবার নিয়ে উল্টোপাল্টা বলতে শুরু করে। কিন্তু পদ্মা আসলে অনেক সাহসী একজন মেয়ে, তাই সে এই অপরাধ দেখে চুপ থাকতে পারে না
এই কারণে সেই দিন সে আর মালি পুলিশ স্টেশনে চলে যায় কমপ্লেন লেখার জন্য। তবে এইসব পুলিশের লোকেরাও কেশবের হয়েই কাজ করে, তাই এখানকার পুলিশের লোকেরা তাদের এফআইআর লিখে না, বরং তাদেরকে ধমকি দিয়ে স্টেশন থেকে ভাগিয়ে দেয়। এছাড়াও অন্যদিকে শালিনীকে তার ভাই কেশব অনেক মারধর করেছে এবং তাকে বলেছে সে যেন মালিয়ার সাথে আর কখনো দেখা না করে। এদিকে পদ্মা চিন্তা করে নেয়, আমি কোনোরকম কোনো খারাপ কিছু করিনি, তাহলে আমি ভয় পেয়ে বাড়ির মধ্যে কেন বসে থাকবো? খারাপ কাজ তো সেই গুন্ডগুলো করেছে, তাই তাদেরকে ভয় থাকা উচিত। আমি তো আমার কাজ প্রতিনিয়ত করেই যাব। তাই পদ্মা প্রতিদিনের মতো নিজের কাজ করার জন্য স্কুলে পৌঁছে যায় এবং স্কুলে গিয়ে ক্লাসরুমের মধ্যে থাকা সব সিমেন্টের বস্তাগুলো বাইরে বের করে দেয় এবং সেই সব বস্তার উপরে পানি ঢেলে দেয়। এরপর বাচ্চাদেরকে ক্লাসরুমের মধ্যে বসিয়ে তাদেরকে পড়াতে শুরু করে। যে বিষয়টির কারণে রেগে গিয়ে কেশব মালিয়ার বাবার সেলুনে গিয়ে তাকে অনেক মারধর করতে শুরু করে এবং এখানে সে তাকে অনেক অপমানও করে। কিন্তু পদ্মা এখানে এটা ভেবে নেয় যে কেশব এখন যা কিছুই করুক না কেন, আমি চুপ থাকবো না, তাকে আমি শাস্তি অবশ্যই দেয়াবো। তাই এর পরের দিন পদ্মা নিজের ভাই এবং কার্তিকের সাথে কেশবের ঘরের সামনে হরতালে বসে পড়ে এবং এই হরতালে তার হাতে একটি বোর্ড ছিল, যে বোর্ডে লেখা ছিল কেশব সরকারি স্কুলকে নিজের গোডাউন বানিয়ে নিয়েছে, এছাড়াও সে আমার অনেক অপমান করেছে, তাই তাকে অ্যারেস্ট করা হোক। দেখতে দেখতে এই হরতালে মালিয়ার ব্যান্ডের কাজ করা লোকেরাও চলে আসে আর এখানে সবাই মিলে কেশবের বাড়ির সামনে হরতাল করতে শুরু করে। এই হরতালে তারা বলতে থাকে কেশবকে অ্যারেস্ট করা হোক। এদেরকে এখান থেকে সরানোর জন্য পুলিশের লোকেরাও কিছু করতে পারছিল না, কারণ এরা কারো কোনো ক্ষতি করা ছাড়াই এখানে হরতাল চালিয়ে যাচ্ছিল। এই হরতাল যত সময় চলছিল তত সময় ধীরে ধীরে এই গ্রামের লোকেরাও এই হরতালে যোগদান করতে শুরু করে, কারণ কেশব পদ্মার সাথে যেমনটা করেছে এই গ্রামের অনেক মহিলার সাথেও কেশব ঠিক এমনটাই করেছিল। এদিকে কেশবের স্ত্রীও বুঝতে পেরে গেছে যে তার স্বামী অনেক খারাপ স্বভাবের একজন মানুষ, তাই সে নিজের ছেলেকে নিয়ে কেশবের বাসা ছেড়ে সেখান থেকে চলে যায়। তাই এক পর্যায়ে এইসব কিছুর কারণে পুলিশ কেশব এবং পদ্মাকে পুলিশ স্টেশনে ডেকে আনে, যাতে করে তাদের দুজনের মধ্যে সমাধান হয়ে যায়। ইন্সপেক্টর এখানে কেশবকে বলে আপনি পদ্মার কাছে ক্ষমা চেয়ে নিন, কিন্তু কেশব এখানে এমনটা করতে চায় না। তখন পদ্মা বলে শুধুমাত্র ক্ষমা চাইলেই কিছু হবে না, সে এই গ্রামে অনেক মেয়েদের সাথে তেমনটাই করেছে যেমনটা সে আমার সাথে করেছে, তাই তার মতো লোকেরা যদি শুধুমাত্র ক্ষমা চেয়ে ছাড়া পেয়ে যায় তাহলে আপনাদের মতো পুলিশদের কি দরকার? এই জানোয়ারের উপরে তো আমি কেস অবশ্যই করব আর তাকে জেলে অবশ্যই পাঠাবো। তবে সেই মুহূর্তে কেশব অনেক রেগে গিয়ে বলে তোর এইসব কিছু করার হিম্মত নেই, তোকে আমি দেখে নিব। কিন্তু সেই মুহূর্তে পদ্মা অনেক বেশি রেগে যায় এবং রেগে গিয়ে সে তাকে একটি লাথি মেরে দেয় এবং কেশবকে লাথি মেরে সে সেখান থেকে বেরিয়ে পড়ে। এরপর দিন পদ্মা কার্তিককে নিজের ভালোবাসার কথা জানিয়ে দেয় যে সেও তাকে ভালোবাসে, যে কথা শুনে কার্তিকও এখানে অনেকটা খুশি হয়ে যায়। অন্যদিকে কেশব এইসব কিছুর কারণে অনেক অপমানিত হয়েছিল, এছাড়াও সে নিজের বোনের বিয়ে অন্য একটি জায়গায় ঠিক করে নিয়েছে। সেই মুহূর্তে রাম এখানে কেশবকে বলে ওই মালি আর পদ্মাকে না মেরে আপনি এখানে চুপচাপ কেন বসে আছেন? তবে কেশব তখন বলে বোনের বিয়েটা আগে হয়ে যাক, তারপর ওই মালি আর পদ্মায়ের অবস্থা আমি খারাপ করব। অন্যদিকে শালিনী মালিয়ার সাথে দেখা করার জন্য চলে যায় এবং সেখানে সে বলে প্রায় সময় তুমি আমাকে জিজ্ঞেস করতে যে আমি তোমাকে আই লাভ ইউ কেন বলি না। আসলে আমি তখন তোমার সাথে মজা করেই এমনটা বলতাম না, কিন্তু আজকের পর থেকে আমি তোমার সাথে আর কখনো দেখা করতে পারবো না। এই কথা বলেই শালিনী এখানে মালিকে আই লাভ ইউ বলে শেষবারের মতো জড়িয়ে ধরে এবং এখান থেকে চলে যায়, যার মানে তাদের দুজনের সম্পর্ক এখানেই শেষ। এর কিছুদিন পর শালিনী এর অন্য একটি ছেলের সাথে বিয়ে হয়ে যায়, যে বিয়েতে মালি এবং তার ব্যান্ড পারফর্ম করে। এখানে মালিয়ার চোখে পানি চলে আসে, কারণ আজকে হয়তো শেষবারের মতো সে শালিনীকে দেখছে। এরপর থেকে শালিনী অন্য কারো সংসার করবে। ঠিক সেই মুহূর্তে হঠাৎ মালিয়ার মা সেখানে দৌড়ে চলে আসে আর মালিকে বলে পদ্মা এখন পর্যন্ত স্কুল থেকে আসেনি, এমনকি তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। যেই কথা শুনে এখানকার সবাই অনেকটা চিন্তায় পড়ে যায়, তাই তখন তারা সবাই পদ্মাকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে, কিন্তু অনেক খোঁজার পরও তারা তাকে কোথাও খুঁজে পায় না। এখানে আমাদেরকে দেখানো হয় যে আসলে পদ্মার সাথে কি হয়েছে। আসলে স্কুল শেষ করে পদ্মা যখন সাইকেলে করে বাড়ির দিকে আসছিল সেই মুহূর্তে তার মাথায় কেউ একজন বড় একটি পাথর ছুঁড়ে মারে, যার কারণে সে তখনই বেহুশ হয়ে যায়। তবে এরপর যখন তার হুঁশ ফিরে আসে তখন সে দেখতে পায় কেশব তার সামনে। কেশব এখানে তাকে বলে তুই সবার সামনে আমাকে অপমান করেছিস, তোর কি মনে হয়েছিল আমি তোকে ছেড়ে দিব? এই কথা বলেই সে আবারও পদ্মার সাথে খারাপ করতে শুরু করে আর বলে আজকের পর থেকে এই গ্রামে কারো হিম্মত হবে না যে সে নিজের মেয়ের নাম পদ্মা রাখবে। এই কথা বলে সে একটি পাইপ পদ্মায়ের মুখের মধ্যে ঢুকিয়ে দেয়
এবং সে পাইপের মধ্যে থেকে পানি ছেড়ে সে এখানে পদ্মাকে অনেক নির্মমভাবে হত্যা করে এবং তারপর তার লাশটি সে গ্রামের পুকুরের মধ্যে ফেলে দেয়। এরপর যখন গ্রামের লোকেরা পদ্মায়ের বডিটি এর পরের দিন খুঁজে পায়, তখন নিজের বোনের এমন অবস্থা দেখে মালি পাগলের মতো এখানে কান্নাকাটি করতে শুরু করে। মালি এখানে জানতো যে তার বোনের সাথে এই কাজটি কেশবই করেছে, তাই সেই মুহূর্তে পুরো গ্রামের লোকেদের সাথে মালি কেশবের বাড়ির সামনে চলে যায়। সেখানে পৌঁছানোর পর গ্রামের লোকেরা কেশবের ভাই রামকে এখানে অনেক মারধর করতে শুরু করে এবং সেই মুহূর্তে তারা কেশবকেও সেখানে অনেক মারধর করতে শুরু করে। এখানে গ্রামের লোকেরা কেশবকে মেরে ফেলতেই যাচ্ছিল, কিন্তু ঠিক সেই সময় মালি তাদেরকে বলে সে যে খারাপ কর্ম করেছে তার শাস্তি মৃত্যু না, কারণ মৃত্যু তো মুহূর্তের মধ্যেই এসে যাবে। তাই সে বুঝতে পারবে না যে এত বছর ধরে সেই গ্রামের লোকেদেরকে যে টর্চারটা করেছে তাতে গ্রামের লোকেরা কতটা কষ্ট পেয়েছে। এই বলে সে কেশবের হাতে দড়ি বেঁধে পুরো গ্রামে ঘোরাতে শুরু করে, যে বিষয়টা কেশবের স্ত্রী এবং ছেলেও দেখতে পায়। এরপর সে কেশবকে একটি ভারী লোহার বক্সের মধ্যে বন্দি করে ফেলে, আর সেই বক্সটি গ্রামের মধ্যে এমন একটি জায়গায় রাখে যেখান থেকে গ্রামের সবাই তাকে দেখতে পারবে। এভাবেই দেখতে দেখতে 2 বছর পার হয়ে যায় এবং এই 2 বছর ধরে গ্রামের লোকেরা কেশবকে এই বক্সের মধ্যেই বন্দি করে রাখে। সেই মুহূর্তে একদিন কেশব এর বোন শালিনী নিজের বাচ্চাকে নিয়ে সেখানে আসে। সে নিজের ভাইকে নিজের সন্তানটিকে দেখায়, যাকে দেখে কেশব এখানে অনেক কান্নাকাটি করতে শুরু করে আর বলতে থাকে, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আমাকে মাফ করে দাও। সেই মুহূর্তে সে জিজ্ঞেস করে যে বাচ্চার নাম তুমি কি রেখেছো? তখন শালিনী বলে, আমি এর নাম পদ্মা রেখেছি। এখানে পদ্মায়ের নাম শুনে কেশব একদমই স্তব্ধ হয়ে যায়, কারণ সে যখন পদ্মাকে মেরে ফেলেছিল তখন সে পদ্মাকে বলেছিল, আমি তোমাকে এমন মৃত্যু দিব যে গ্রামের কেউ তাদের সন্তানের নাম পদ্মা রাখার হিম্মত করবে না। কিন্তু এখন তো তার বোনই তার সন্তানের নাম পদ্মা রেখে দিয়েছে। তাই এই বিষয়টি বুঝতে পেরে কেশব এখানে অনেক বেশি কান্নাকাটি করতে শুরু করে। আর এই ইমোশনাল দৃশ্যের সাথে এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়।